নন্দিনী ভয় আর দ্বিধার মধ্যে পড়ে গেল। যদি সেটা আমাদের একজন হয়, যদি সত্য জানার কারণে আমাদের মধ্যে কেউ মরে যায়। ঘরের চারপাশের ছায়াগুলো ঘন হয়ে উঠছিল, দেয়ালের ফাটল থেকে বেরিয়ে আসা চোখজোড়া ওদের এক দৃষ্টিতে দেখছিল। রুদ্র কঠিন গলায় বলল, আমরা যদি ফিরে যাই, তাহলে যা ঘটেছে তার কোনো উত্তর আমরা পাব না। এটা শুধু আমাদেরই নয়, আরো অনেকের জীবন ধ্বংস করবে। সৌম্য ধীরে ধীরে মাথা নাড়ল। তাহলে আমাদের সত্য গ্রহণ করতে হবে, যে মূল্যই দিক না কেন। নন্দিনী চোখ বন্ধ করল, যেন নিজেকে প্রস্তুত করছে। তারপর ধীরে ধীরে বলল, আমরা সত্য গ্রহণ করছি। ঠিক তখনই চারপাশের বাতাস চিৎকার করে উঠল, ঘরটা কেঁপে উঠল, আর সেই অন্ধকার কণ্ঠস্বর আবার কথা বলল। তাহলে সত্য তোমাদের দেওয়া হলো, এবং মূল্য এখনই নেওয়া হবে। চারপাশের আলো নিভে গেল। তারপর একটা হৃদয়বিদারক চিৎকার শোনা গেল। চিৎকারটা এতটাই করুণ আর বেদনাদায়ক ছিল যে ঘরের বাতাস থমকে গিয়েছিল। রুদ্র কিছু দেখতে পাচ্ছিল না। চারপাশ ছিল একেবারে অন্ধকার, শুধু কোথাও যেন এক ধরনের অদ্ভুত গর্জন প্রতিধ্বনিত হচ্ছিল। তার মাথা ঝিমঝিম করছিল। কেউ একজন হারিয়ে গেছে। তার বুক ধক করে উঠল। নন্দিনী, সৌম্য। কোনো উত্তর এলো না। তার কণ্ঠস্বর যেন শূন্যে মিলিয়ে গেল, কেউ শুনছে না, কেউ সাড়া দিচ্ছে না। তারপর হঠাৎ একটা চাপা নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। একটা অস্পষ্ট ফিসফিসানি। রুদ্র, আমি। সে চমকে উঠে চারপাশে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো তার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আলো আস্তে আস্তে ফিরে আসতে লাগলো। নন্দিনী ধুলো মাখা মেঝেতে বসে পড়েছে, কাঁপছে। রুদ্র দ্রুত ওর কাছে গিয়ে বলল, নন্দিনী, তুই ঠিক আছিস? নন্দিনী ধীরে ধীরে মুখ তুলে তাকালো, তার চোখ বিস্ফারিত, শূন্য দৃষ্টিতে ভরা। সে কিছু বলল না, শুধু নিঃশব্দে ঠোঁট কাঁপছিল। সৌম্য কোথায়? রুদ্র চারপাশে তাকিয়ে দেখল, কোথাও সৌম্য নেই। সৌম্য! সে চিৎকার করল। কোনো উত্তর নেই। নন্দিনী এবার ফিসফিস করে বলল, সে নেই, রুদ্র, ও চলে গেছে। রুদ্রের শরীর কেঁপে উঠল। না, এটা সম্ভব না। সে দ্রুত উঠে দাঁড়িয়ে চারপাশে খুঁজতে লাগলো, কিন্তু সৌম্য নেই। তার অস্তিত্বের কোনো চিহ্ন নেই, যেন সে কোনোদিন ছিলই না। সত্যের মূল্য চুকানো হয়েছে। কণ্ঠস্বরটা ফিসফিস করে উঠল। রুদ্রের মাথা চক্কর দিল। তার মনে পড়ে গেল সেই লেখাগুলো, সত্য গ্রহণ করলে তোমরা যা সবচেয়ে বেশি ভালোবাসো তা হারাবে। সত্য প্রকাশিত হয়েছে, কিন্তু বিনিময়ে তারা সৌম্যকে হারিয়েছে। নন্দিনী স্থির চোখে তাকিয়ে রইল। তার গলায় কোনো আওয়াজ নেই, চোখের কোণে নীরব জল গড়িয়ে পড়ছে। রুদ্রের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারল এই সত্য তাদের পেয়েছে, কিন্তু তাদের এক টুকরো নিয়ে নিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনই ঘটল। ঘরের কোণে, যেখানে সৌম্য দাঁড়িয়েছিল, সেখানে একটা ছায়া ছিল। একটা অস্পষ্ট অবয়ব, দুটো ফাঁকা চোখ। আর সেটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। রুদ্র আর নন্দিনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা ছামূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। নন্দিনীর গলা শুকিয়ে গেল। ও কি সৌম্য? রুদ্র কিছু বলল না, শুধু গভীরভাবে তাকিয়ে রইল। ছামূর্তিটা এক পা, দু পা করে সামনে এগোলো। তার মুখের রেখাগুলো অস্পষ্ট, শরীরের গঠন ধোয়ার মতো ঝাপসা, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর চোখ, একজোড়া ফাঁকা গহর, যার ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছিল। সৌম্য! রুদ্র এবার ধীরে ধীরে বলল। মূর্তিটা থামল। একটা ঠান্ডা বাতাস কেঁপে গেল ঘর জুড়ে। তারপর একটা ভাঙা, কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। তোমরা আমাকে চিনতে পারছো না? নন্দিনী দ্রুত রুদ্রের হাতে শক্ত করে চেপে ধরল। ওটা সৌম্য না, রুদ্র। এটা আমাদের কাছে আসতে দিচ্ছি না। কিন্তু রুদ্র কেমন যেন অবশ হয়ে গেল। ও যদি সত্যিই সৌম্য হয়? সে ফিসফিস করে বলল। নন্দিনী চোখ বড় বড় করে বলল, ওর শরীরের ভাষা দেখ, ওর চোখগুলো দেখ।
এটা আমাদের পরিচিত কেউ না। রুদ্র এবার ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল। ছামূর্তিটা এবার একদম কাছে চলে এসেছে। তার শরীরটা ধোঁয়ার মতো কাঁপছে, মুখটা বিকৃত, আর কণ্ঠস্বরটা এমন যেন অনেকগুলো পরস্পর ভিন্ন স্বরের একসঙ্গে ফিসফিস করা। তোমরা সত্য জানতে চেয়েছিলে। রুদ্রের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। সত্য শুধু মুক্তি দেয় না, সত্য বিনিময়ে কিছু নিয়ে নেয়। তারপর ঠিক তখনই ছামূর্তিটা ঝাঁপিয়ে পড়ল। নন্দিনী দ্রুত রুদ্রকে টেনে পেছনে নিয়ে গেল, আর মুহূর্তের মধ্যে ঘরের ভেতর শূন্যে এক তীব্র ধাক্কা লাগলো, যেন পুরো পৃথিবী কেঁপে উঠল। নন্দিনী আর রুদ্র মেঝেতে পড়ে গেল। যখন ধুলো একটু সরল, তারা তাকিয়ে দেখল সেই ছামূর্তিটা মাটিতে হাঁটু গেড়ে পড়ে আছে। ওটা কাঁপছে। আর তারপর এক মুহূর্তের জন্য কণ্ঠটা স্বাভাবিক হয়ে উঠল। রুদ্র, আমাকে বাঁচাও। রুদ্রের মুখ শুকিয়ে গেল। নন্দিনী শীতল কণ্ঠে বলল, এটা যদি সত্যিই সৌম্য হয়, তাহলে ও এখনো হারিয়ে যায়নি। কিন্তু আমাদের ওকে ফিরিয়ে আনতে হবে, অন্যথায় ও চিরদিনের জন্য এই দুঃস্বপ্নের অংশ হয়ে যাবে। রুদ্র ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু আমরা কিভাবে ওকে ফিরিয়ে আনব? নন্দিনী তাকিয়ে দেখল সেই পুরনো বইটা, যা ওর হাতে ছিল। সে দ্রুত পাতা ওল্টাতে লাগলো। এবং তখনই একটা লাইন তার চোখে পড়ল। একটা প্রাচীন মন্ত্র, যা বলা হয়েছে, হারিয়ে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনার একমাত্র উপায় হল আত্মার সত্যিকার নাম উচ্চারণ করা। নন্দিনী দ্রুত বলল, রুদ্র, আমাদের ওর নাম ডাকতে হবে। সত্যিকার নাম। রুদ্র এক মুহূর্ত দ্বিধায় পড়ল। তারপর সে জোরে চিৎকার করল, সৌম্য। একটা তীব্র ঝড় বয়ে গেল ঘরের ভেতর। সৌম্যর ছামূর্তিটা চিৎকার করে উঠল, দেহটা বিকৃত হতে লাগলো, কালো ধোঁয়া ওর চারপাশ থেকে উঠে যেতে থাকলো। আর তারপর একটা হৃদয়বিদারক কান্নার শব্দ তুলে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ধুলো ধীরে ধীরে পড়ে গেল মেঝের ওপর। রুদ্র আর নন্দিনী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সৌম্য কোথায়? কিন্তু তখনই নন্দিনী কিছু একটা অনুভব করল। সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো। আর দেখল সৌম্য অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। ঘরটা নিস্তব্ধ। সৌম্য মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখটা ফ্যাকাশে, শরীর নিথর। নন্দিনী ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেল। ও কি বেঁচে আছে? রুদ্র ফিসফিস করে জিজ্ঞেস করল। নন্দিনী ঝুঁকে সৌম্যর নাকের কাছে হাত রাখল। একটা হালকা নিঃশ্বাসের আভাস পাওয়া গেল। ও বেঁচে আছে। নন্দিনী স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুদ্র হাঁফ ছেড়ে বসল, কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। সৌম্য ফিরে এসেছে, কিন্তু সে কি আগের মতো আছে? নন্দিনী আর রুদ্র মিলে সৌম্যকে ধীরে ধীরে তুলে একটা পুরনো কাঠের চেয়ারে বসাল। কিছুক্ষণ পর সৌম্য ধীরে ধীরে চোখ খুলল। তার চোখজোড়া ঝাপসা, ক্লান্ত, যেন সে কোনো গভীর দুঃস্বপ্ন থেকে ফিরে এসেছে। সৌম্য, তুই ঠিক আছিস? রুদ্র জিজ্ঞেস করল। সৌম্য আস্তে করে মাথা নাড়ল, কিন্তু তার দৃষ্টিতে একটা অদ্ভুত শূন্যতা ছিল। নন্দিনী উদ্বিগ্ন স্বরে বলল, তুই আমাদের চিনতে পারছিস তো? সৌম্য চোখ ছোট করে তাকালো, যেন চিনতে পারার চেষ্টা করছে। তারপর আস্তে আস্তে বলল, রুদ্র। নন্দিনী। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু নন্দিনী পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না। সৌম্যর গলা একটু ভাঙা শোনাচ্ছে, আর তার চোখের গভীরে যেন কিছু একটা লুকিয়ে ছিল। কিছু একটা ঠিকঠাক লাগছিল না। নন্দিনী ধীরে ধীরে বলল, সৌম্য, তুই আমাদের বল, ঠিক কি ঘটেছিল? সৌম্য কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব আস্তে বলল, আমি মনে করতে পারছি না। রুদ্র আর নন্দিনী একে অপরের দিকে তাকালো। নন্দিনী বলল, একদমই কিছু মনে পড়ছে না। সৌম্য মাথা নাড়ল। আমি শুধু মনে করতে পারছি, অন্ধকার, একটা গলার স্বর, আর তারপর কিছু নেই। তারপর সে ধীরে ধীরে তার হাতে তাকালো।